গণমাধ্যমে আঘাত, জুলাই যুদ্ধের উপরই আঘাত বলেছেন মির্জা ফখরুল। সরকারের ভেতর থেকে মব প্রশ্রয়ের অভিযোগ রাজনীতিক ও নাগরিক সমাজের। ভোটার হতে ২৭ ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান। দেশে আসা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা ইস্যু বন্ধ। কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ। কেরালায় বাংলাদেশি সন্দেহে হিন্দু যুবক হত্যা। ভোটাধিকার কারো দয়া নয়, নাগরিক অধিকার বললেন প্রধান উপদেষ্টা। ভয়হীন একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। গণমাধ্যমে হামলাকে গণতন্ত্রের উপর হামলা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মব সন্ত্রাসকে সরকারের একটি অংশ প্রশ্রয় দিচ্ছে, একটি বিশেষ রাজনৈতিক মহল যোগাচ্ছে সমর্থন, এমন অভিযোগ রাজনীতিবিদদের। নাগরিক সমাজ বলছে জননিরাপত্তায় ব্যর্থ হয়েছে ইউনূস সরকার। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। দেশের চলমান মব ভায়োলেন্স ও গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে সোমবার নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক সমাজ ও রাজনীতিবিদদের সাথে যৌথ প্রতিবাদ সভা করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। এ সময় দেশের গণতান্ত্রিক উত্তরণে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে গণমাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিকরা। ২৬-২৭ জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়, শুধুমাত্র সংগঠনগুলি ধ্বংস হবে তা নয়, গোটা সমাজ ব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। হামলার এই ঘটনাকে দেশের গণতন্ত্র এবং জুলাইয়ের চেতনার উপর হামলা বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে গাছে ঝুলিয়ে হত্যার ঘটনাকে এক সূত্রে বাঁধা এবং সরকার ও রাজনৈতিক দলের মদতপুষ্ট বলে মন্তব্য করেন রাজনীতিবিদ ও দেশের বিশিষ্ট নাগরিকরা। এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। আয়েশা আক্তার, সে ছোট্ট 7 বছরের মেয়েটি, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। আমরা কি বানাচ্ছি বাংলাদেশে? কেন বানাচ্ছি? 200-500 লোক নিয়ে তারা যা তাণ্ডব ঘটিয়ে যেতে পারছে, এটা ঘটতে পারছে কেননা রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে। নাগরিকদের উপর, সংবাদপত্রের উপর, মিডিয়ার উপর, এমনকি গুরুত্বপূর্ণ খুবই সিনিয়র সম্পাদকদের উপর হামলা হয়েছে। এই ধারাবাহিকতায় এসে এটা ফুল স্টপ হবে, এটা আমরা আশা করি। পরে মব ভায়োলেন্সে জড়িতদের বিচারের দাবিতে হোটেল সোনারগাঁয়ের সামনের রাস্তায় মানববন্ধনে সাংবাদিক, রাজনীতিবিদদের সাথে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সোমবার শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটি। সংগঠনটির আহ্বায়ক কমিটিতে 1 নম্বর সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়ার মাজারে শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মবকৃষি বন্ধ করতে না পারলে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে। নিয়াজ মাকতুমের রিপোর্ট। সকাল 11টা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির কাছে। দুপুর 12টার দিকে সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির আহ্বায়ক, ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সদস্য সচিব কামরুজ্জামান নান্নু সহ নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মবক্রেসির সমালোচনা করেন রিজভী। কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ৭১কে হেয় না করার আহ্বান জানান ইশরাক হোসেন। গত ৫৪ বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। শুধু কেবলমাত্র ৭১-এ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোসরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে। অভিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার। গেল ২৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্যের কমিটির মধ্যে ১০১ জনের নাম ঘোষণা করা হয়। ঘোষিত আহ্বায়ক কমিটিতে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ১ নম্বর সদস্য রাখা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। ভোটার হতে আগামী ২৭ ডিসেম্বর আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। সালাউদ্দিন আহমদ বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। আরপিওতে বিধি না থাকা সত্ত্বেও তারেক রহমানের জামিনে মুক্ত হওয়ার সার্টিফাইড কপি দেওয়ার কথা বলেছে কমিশন। সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বিএনপি। তবে মনোনয়নপত্রের সাথে জামিনের সার্টিফাইড কপি যাতে দেওয়া না লাগে সে বিষয়ে কমিশনকে জানিয়েছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নতি হবে বলে আশা বিএনপির এই সিনিয়র নেতার। ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে ২৬ তারিখ, শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন তারা। সোমবার বিকেলে ৩০০ ফিট এলাকায় সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীকে আহ্বান না করলেও লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবেই সেখানে যাবে। আর দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে চান নেতারা। মোহাম্মদ সেলিমের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। এত আয়োজন আর এত সব প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। ২৫ ডিসেম্বর দেশে পৌঁছে প্রথমেই তিনি যাবেন মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এরপর বিকালে এই ৩০০ ফিট এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের। এখানেই দেয়া হবে দলমত নির্বিশেষে সংবর্ধনা, তারই প্রস্তুতি চলছে। সোমবার বিকেলে ৩০০ ফিট সড়কে এই মঞ্চ পরিদর্শনে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে ঐতিহাসিক রূপ দিতে চান তারা। গত ১৭ বছর উনি বাংলাদেশের জন্য যে কষ্ট করেছেন, বাংলাদেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেটাকে মনে রেখে তার প্রতিদান মানুষ ২৫ তারিখ থেকে দেওয়া শুরু করবে। সেই জন্য আমি বলছি যে ইনশাল্লাহ উনি এয়ারপোর্টে নামার পরপরই বাংলাদেশের মানুষের যে বিস্ফোরণ হবে, সেটা এই পুঞ্জীভূত ভালোবাসা, পুঞ্জীভূত শ্রদ্ধা, সেটা একটা রিফ্লেকশন হবে ২৫ তারিখে। যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই মানুষ, সেই দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং সেই প্রতিমধ্যে তিনি বাংলাদেশের মানুষের কাছে তার ধন্যবাদ এবং কৃতজ্ঞতার মাধ্যমে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাদের প্রস্তুতি সম্পন্ন সকল বিষয়ে,
আমরা যেই বিষয়গুলি যখন সামনে আসছে ছোটোখাটো বিষয় এগুলি নিয়ে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দিচ্ছি। ব্যাপক লোকজন আসবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাল্লাহ। সেটা আমরা যাতে সুশৃঙ্খলভাবে থাকে মানুষ, সেটা আমরা মহানগর বিএনপি সহ আমরা যারা নেতৃবৃন্দ আছি ইনশাল্লাহ আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, পুরো জাতি একটা শঙ্কার মধ্যে থাকলেও তারেক রহমানের আগমনকে ঘিরে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে বিএনপি। লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই, যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নেই, তাই না? এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। কিন্তু এটার জন্য যে আমাদের খুব একটা মানে ওই মানুষ আনার পরিকল্পনা, সেমন কোনো পরিকল্পনা আমাদের নাই, তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে। মির্জা আব্বাস বলেন, দেশে এসে রাজনীতির মোড় ঘুরিয়ে দেবেন তারেক রহমান। তাকে দেখতে লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই লড়াই চলমান থাকবে। সোমবার রাজধানীর সূত্রাপুর থানার ৪৩ নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশে ভয়াবহ দমন পীড়ন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা এখন বিদেশের মাটিতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 2014, 2018 ও সর্বশেষ নির্বাচনে ভোটাধিকার হরণ করে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ের একটা বিশাল ধাপ আমরা অতিক্রম করেছি, তবে ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায় নাই। আপনারা নিশ্চয় সকলেই জানেন যে গণহত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা ইন্ডিয়াতে বসে থেকে সেখানে রীতিমতো তার এখানকার যে খুনি সন্ত্রাসীরা রয়েছে বাংলাদেশের লুকায়িত বিভিন্ন জায়গায়, তাদেরকে এই যে জুলাই অভ্যুত্থানের ছাত্রদেরকে হত্যা করার সরাসরি নির্দেশ দিচ্ছে। এবং এই অডিওগুলো যে শেখ হাসিনারই, সেটাও জাতিসংঘ কর্তৃক প্রমাণিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে এবং তার দেশে আসা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। খুনিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে। হাদি হত্যার বিচারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 10 জনকে গ্রেফতারও করা হয়েছে। খুনিদের ছাড় দেয়া হবে না। হাদির হত্যাকারীরা বৈধ পথে ভারতে যায়নি, তাই সেই দেশে গিয়েছে কিনা তা জানা যায়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 17 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায়ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন থেকে সব ধরনের কনসিউলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার 20 থেকে 25 জনের একটি দল। তারা সেখানে প্রায় 20 মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হাবিদুল্লাহকে হুমকি দেয়। এই ঘটনা নিয়ে রবিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয়।
এ ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলেও জানান তৌহিদ হোসেন। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার কলকাতায় পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কংগ্রেসের নেতাকর্মীরা। অন্যদিকে ভারতের কেরালায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে এক হিন্দু যুবককে। নিহত শ্রমিকের নাম রামনারায়ণ। ছত্তিশগড়ের শক্তি জেলার 21 বছর বয়সী ওই যুবক কাজের সন্ধানে কেরালার পাল্লাক্কারে গিয়েছিলেন। 8 ও 10 বছর বয়সী দুটি ছেলে রয়েছে তার। বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা এই যুবকের পরিবারকে 10 লাখ রুপি ক্ষতিপূরণ আর দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়ে 5 জনকে গ্রেফতার করেছে কেরালা রাজ্য সরকার। গত 17 ডিসেম্বর এক আত্মীয়ের সাথে ঘুরতে বের হয়ে পথ হারিয়ে ফেলেন ওই যুবক। সন্দেহের বশে জিজ্ঞাসাবাদের পর তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও হুমকির দ্বিতীয় দিন পশ্চিমবঙ্গের পার্ক সার্কাসে বিক্ষোভ হয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত নির্যাতন, মন্দির ভাঙচুর, লুটপাট ও হিন্দু যুবকদের গণধোলাইয়ের অভিযোগ তুলে ওই বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্ট এবং যুব কংগ্রেস। পুলিশ ব্যারিকেড দেয়া বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে। একই অভিযোগে বেঙ্গলি পরিষদের ডাকে সোমবার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে আসামের কয়েক জায়গায়। মিছিল হয়েছে জাগিরোড, লঙ্কা ও বিজনি এলাকায়ও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোটাধিকার কারো দয়া নয়, এটি নাগরিক অধিকার। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন শুধু সরকারের একা নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট বিষয়ে প্রচারণা উপলক্ষে সোমবার ভোটের গাড়ি সুপার কারাভ্যান উদ্বোধনকালে তিনি কথা বলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সুপার কারাভ্যানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভয় কিংবা বাধা থাকবে না এমন একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণেই গণতন্ত্রকে শক্তিশালী করে। শরীফ ওসমান হাদি নিহতের ঘটনায় প্রার্থীদের মধ্যে কিছুটা ভয়ের সৃষ্টি হলেও তা কেটে যাবে। নির্বাচন যতই এগিয়ে আসবে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ততটাই উন্নত হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে তেজগাঁও শিল্প এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করে তিনি কথা বলেন। সিসি বলেন, ইসির প্রতি সবার আস্থা আছে, দেশের মানুষ সুন্দর সুষ্ঠু নির্বাচন চায়। গত 54 বছরে এই প্রথম পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে। ডাক বিভাগের সহযোগিতায় যারা দেশের বাইরে আছেন, যারা ভোটের কাজে ব্যস্ত থাকবেন এবং যারা কারাগারে থাকবে, তাদেরও ভোটের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 6.25 লাখ মানুষ পোস্টাল ব্যালটে ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশনের আর 3 দিন সময় আছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনের আগে ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাওয়া যাবে না। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে হাদি হত্যার বিচার করতে হবে। হত্যাকারীদের ধরতে প্রয়োজনে এফবিআইয়ের সহযোগিতা নেবার আহ্বানও জানানো হয়। অভিযোগ করা হয়, খুনিরা কোথায় আছে সেই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আগে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন নেতারা। ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ধোলাইখাল এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ট্রাক স্ট্যান্ড
এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সব জায়গায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সোমবার রাজধানীতে ওয়ারিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। ইশরাক হোসেন বলেন, ধোলাইখাল একটি গুরুত্বপূর্ণ ও প্রশস্ত সড়ক হওয়া সত্ত্বেও বছরের পর বছর দুই পাশ দখল করে ট্রাক স্ট্যান্ড বানিয়ে রাখা হয়েছে। দিনের বেশিরভাগ সময় রাস্তার 70 থেকে 80% জায়গা দখল হয়ে থাকে। এর ফলে এই এলাকার রাস্তার অবস্থা ঢাকা শহরের অন্যতম করুণ অবস্থায় পরিণত হয়েছে। জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ধোলাইখাল সহ ঢাকা 6 আসনের দীর্ঘদিনের সমস্যার সমাধানে তিনি জোরালো ও যথাযথ উদ্যোগ নেবেন বলে জানান ইশরাক হোসেন। তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে প্রাসঙ্গিকতা হারিয়েছে। তারা এখন সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর নির্ভর করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাস্তার 70 থেকে 80% পর্যন্ত জায়গা সারাটা দিন ওখানে এটা দখল হয়ে থাকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়। সেটা তো আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা অবশ্যই আপনাদের এই সমস্যাটি দূর করার জন্য জোরালো এবং যথাযথ পদক্ষেপ নিব, যদি মহান আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায় এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদে যাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুরে সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এই হামলা হয়। তার চিকিৎসা চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আতিয়ার পারভেজের তথ্য নিয়ে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। খুলনায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে সোনাডাঙ্গা এলাকার একটি বাসায়। এনসিপি নেতারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা। এ নিয়ে কাজ করছিলেন মোতালেব। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নয়, ঘটনার পেছনে রয়েছে পারিবারিক কারণ। নিঃসন্দেহে এটা আসলে রাজনৈতিক হামলা। সারা দেশে গতকাল এনসিপির আমাদের কয়েকজনকে কোপানো হয়েছে, একজনকে মিরপুরে কোপানো শুনেছেন আপনারা হয়তো। এরপরে হাদির যে বিষয়টা হলো, মানে এগুলো তো আসলে নিঃসন্দেহে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছেন। যারা গুলি করছে বা যে গুলি করছে ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে কোনো গুলি করাটা হয়নি। একমাত্র আমরা 100% এটা শিওর যে আওয়ামী ফ্যাসিস্ট যারা ছাত্রলীগ যুবলীগ এদের দ্বারাই ঘটনাটা ঘটছে। আপনারা সবাই মিলেই তদন্ত করে বলেন, আমাকে তো এরকম কোনো শত্রু নেই। কে করছে, কারা করছে তো বলতে পারতেছি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বেনাপোল সীমান্তে চলছে ব্যাপক নজরদারি ও তল্লাশি। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও তদন্তের দাবি জানিয়েছে দলটি। এদিকে খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন তনিমা ওরফে তন্নিকে রাতে আটক করেছে ডিবি পুলিশ। এর আগে সোমবার রাতে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় শ্রমিক শক্তির জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি অভিযোগ করেন, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। তবে তদন্তে মোতালেবের বিরুদ্ধে খারাপ কিছু পাওয়া গেলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ সময় মোতালেবের স্ত্রী রাবিয়া বেগম ঘটনার পর নাম আসা আলোচিত তন্নিকে গ্রেফতারের দাবি জানান। পুলিশের দাবি, খুলনার আলোচিত কল গার্ল তন্নির সাথে দ্বন্দ্বে জড়িয়ে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মোতালেব। জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশন জট মুক্ত সহ বিদ্যমান সকল সমস্যা দূর করে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। ঢাকা কমার্স কলেজের 34তম বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থান ও আধিপত্যবাদী লড়াইয়ে শাহাদাত বরণকারী শরীফ ওসমান হাদি স্মরণে স্থাপিত তারুণ্যের বিজয় প্রদর্শনী 2025 শীর্ষক দেয়ালিকা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মাসফিকুস সালেহিন। কলেজ গভর্নিং বডির সভাপতি বিজনকান্তি সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর কাজী ফয়েজ আহমদ এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু নাইম মোহাম্মদ মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে কলেজটির প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকীকে এমিরেটাস অধ্যাপক হিসেবে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। গণমাধ্যমে আঘাত, জুলাই যুদ্ধের উপরে আঘাত বলেছেন মির্জা ফখরুল। সরকারের ভেতর থেকে মব প্রশ্রয়ের অভিযোগ রাজনীতিক ও নাগরিক সমাজের। ভোটার হতে 27 ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান। দেশে আসা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা ইস্যু বন্ধ। কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ। কেরালায় বাংলাদেশি সন্দেহে হিন্দু যুবক হত্যা। ভোটাধিকার কারো দয়া নয়, নাগরিক অধিকার বললেন প্রধান উপদেষ্টা। ভয়হীন একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।